এক যুগ পর সেনাকুঞ্জের সম্বর্ধনায় খালেদা জিয়া স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। ৭১-এর পাশাপাশি ২৪-এর শহীদদেরও স্মরণ। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন ভোটাধিকার ফেরানোর চ্যালেঞ্জ, সততা নিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের। প্রশ্নমুক্ত বিচারের জন্যই ট্রাইব্যুনালে অন্তর্বর্তী অধ্যাদেশের বিরুদ্ধে আপিলের বিধান জানিয়েছেন আইন উপদেষ্টা। ব্রিটেনের ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের স্পেশাল কনসালটেন্ট নিয়োগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম খালেদা জিয়া। সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ও বিশিষ্টজনেরাও কুশল বিনিময় করেন তার সাথে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন পর জনসম্মুখে বেগম খালেদা জিয়ার এমন হাস্যোজ্জ্বল ছবি দেখল বাংলাদেশের মানুষ। ২০১০ সালে ১৩ নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করেছিল শেখ হাসিনা সরকার। সবশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। এরপর দীর্ঘ এক যুগ আর সেনানিবাসে যাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর বদলেছে প্রেক্ষাপট। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইল চেয়ারে করেই সেনাকুঞ্জে পা রাখলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ শরীরে প্রচণ্ড মনোবল আর দেশের মানুষের ভালোবাসায় দীর্ঘদিন পরে মানুষ দেখল খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। অল্প সময়ের বক্তব্যে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলতে ভুললেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুস্বাস্থ্য কামনা করলেন সাবেক এই প্রধানমন্ত্রীর। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এর আগে বিকেল ৩:৩০টায় গুলশানের বাসভবন ফিরোজাত থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি চেয়ারপারসন। তাকে এক পলক দেখতে বাসভবনের সামনে নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। গ্রেফতারের আগে ২০১৮ সালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকা স্মরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্ভরতার প্রতীক হিসেবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষী মিশনে সুনাম অর্জন করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সামরিক বেসামরিক কর্মকর্তাদের আগমনে মিলন মেলায় পরিণত হয় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ। সম্বর্ধনা অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে সেনাকুঞ্জের সবুজ চত্বর জুড়ে ছোট ছোট আড্ডায় যোগ দেন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা। ডক্টর ইউনূস তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে স্বৈরাচার বিরোধী জুলাই আগস্টের আন্দোলনে হতাহত ছাত্র জনতার ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম।
জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন দেশে সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করাই সরকারের লক্ষ্য। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 3 বাহিনীর প্রধান। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকাল 8:15টার দিকে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় স্যালুট দেয়। সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 3 বাহিনীর একটি চৌকস দল তাকেও গার্ড অব অনার প্রদান করেন। এছাড়া 3 বাহিনীর প্রধান আলাদা আলাদাভাবে নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সম্বর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 জন বীর শ্রেষ্ঠের নিকটাত্মীয় সহ প্রায় 101 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সম্বর্ধনা দেওয়া হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণময় মুক্ত বাতাসের স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন দেশের মুক্তিযোদ্ধারা। তিনি সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় কুশল বিনিময় ও নানা ইস্যুতে কথা বলেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানানোয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠান শেষে বেগম জিয়ার বাসভবনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর অধিকর্তাদেরকে, কমান্ডারদেরকে, যারা চিফ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকে তিনি আজকে
স্বীকৃতি দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভুটান বাংলাদেশে হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার রপ্তানি করতে আগ্রহী, বাংলাদেশও সেই লক্ষ্যে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সার্ককে শক্তিশালী করা। সার্কের মূল স্বপ্নদ্রষ্টা ভুটান বাংলাদেশ। ভবিষ্যতে দুই দেশ সেই লক্ষ্যে কাজ করতে আগ্রহী বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটাধিকার ফিরিয়ে দেয়াকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত 3টি নির্বাচনই প্রহসন হয়েছে। এবার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে। এর আগে তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। সঙ্গে নিয়োগ দেওয়া হয় আরও 4 কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম মহাসচিব তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে। রিপোর্ট এস এম ফয়েজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার, পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। 1 মাসের মাথায় 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়াল কমিশন। শূন্যতা দেখা দেয় নির্বাচন কমিশনে, করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। প্রায় 2.5 মাস পর অবশেষে গঠন করা হলো নতুন নির্বাচন কমিশন। দায়িত্ব নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির চৌধুরী বলেন, আমি আর ডামি কিংবা রাতের ভোটের নির্বাচন চান না তিনি। আমরা তো দেখেছি, আমাদের একটা লেসন হইলো তো ওনারা কি ভুলগুলা করেছেন, কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন, তাদের কি কাজগুলো মানুষ অপছন্দ করছে, তাদের সম্পর্কে মানুষ কি মন্তব্য করছে, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি তো, কারণ তাদের ভুল ত্রুটি, তাদের যে ল্যাপসেস, এগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো, যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি, ওই ভুল যাতে আমরা না করি, ওই রকম যাতে অপবাদ আমাদের গাড়ে না আসে। আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স। এটাকে একটা প্রহসন নিয়ে তৈরি করা, এটা আমি ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। ফার্স্ট প্রায়োরিটি ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নেব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে। সিসির মতে, ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ। নির্বাচন কেন্দ্রিক সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দেবে, তত তাড়াতাড়ি নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে। নির্ভুল, আনবায়াস কেন বললাম, আমি তো পত্রপত্রিকায় আপনাদের রিপোর্টে দেখি যে ভুয়া ভোটার, ফেক ভোটার্স হয়। এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা করতে চাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। সেটার জন্য যা করা দরকার আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি সময় বলে দিবে বলেও মন্তব্য তার। একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিম্যাচিউর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখবো, এভরিবডি উইল সি যে তখন কি দাঁড়ায় তাদের বিষয়ে। কিন্তু আমরা তো চাইবো যে সবাই নিয়ে ইলেকশন করতে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা আশা করেন সিইসি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নবগঠিত নির্বাচন কমিশন সততার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা করেছেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। এই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন দিবে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে, এবং সকল পর্যায়ে সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত
জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে। আমাদের হতে হবে রিয়েল নির্বাচন কমিশন, যারা জনগণের ভোটকে নিশ্চিত করবে। কোনো সরকারের কিংবা কোনো ব্যক্তির পদলেহন করবে না। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরাপদে তার ভোটটা সে কেন্দ্রে গিয়ে দিবে এবং তার মধ্যে দিয়ে যে ফলাফল হবে তারাই হয়তো আগামী দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এবং নির্বাচন কমিশনের যথেষ্ট আছে, ক্ষমতা আছে। সে ক্ষমতা যদি যথাযথভাবে সঠিকভাবে তার প্রয়োগ করে। নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। এটাই প্রত্যাশা, এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024 অনুমোদনের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য রাজনৈতিক দলের বিচারের ইস্যু আনা উচিত নয়। সবার সঙ্গে কথা বলেই এমন বিধান করা হয়েছে। এর আগে বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2024-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের বিধান রাখার প্রস্তাবটি বাদ দেওয়া হয়। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ পেয়েছেন লন্ডনের আইনজীবী টবি ক্যাডম্যান। টবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ। লন্ডন ভিত্তিক ল ফার্ম গার্নিকা 37 গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও গার্নিকা 37 চেম্বার্সের যুগ্ম প্রধান। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে টবি ক্যাডম্যান এই তথ্য জানিয়েছেন। এক্সে করা পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছেন যে তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটরের অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তার ভূমিকা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেয়া। এই ট্রাইব্যুনাল বাংলাদেশে অন্তর্বর্তী প্রতিষ্ঠান ও এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড.আই খান পান্না। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনজীবী পান্না বলেন, গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে। এর আগে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগ দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে যান সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। পরে সকাল 10:30টায় শুরু হয় শুনানি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করে। একই সাথে এই দিন তার পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত 30 সেপ্টেম্বর প্রবীণ এই সাংবাদিক ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে আদালত। চলতি বছরের 22 সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিতাদেশের জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই আদেশেই বাতিলের দাবি জানান সাংবাদিক শফিক রেহমান। বিগত সরকারের সুবিধাভোগীরাই এখনও দেশের অর্থনীতি চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ফ্যাসিবাদের দোসররা এখনও বহাল থাকায় বাংলাদেশ ব্যাংকের অফিসার্স সমিতি নির্বাচনে তাদেরই জয় জয়াকার। বৃহস্পতিবার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে আলোচনা সভায় মাহমুদুর রহমান এই মন্তব্য করেন। অর্থনীতির চালিকা শক্তি বাংলাদেশ ব্যাংকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আত্মশুদ্ধির অভিযান না চালিয়ে নির্বাচন দেওয়ার কঠোর সমালোচনাও করেন তিনি। বলেন, বর্তমান অর্থনীতি ফেল করলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। মাহমুদুর রহমান মান্না সতর্ক করে দেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে একটা ধাক্কা আসতে পারে, সেজন্য ছাত্রদের আবারও বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে। রাস্তায় ছাত্রদের আন্দোলন বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মনে করেন আমার দেশ সম্পাদক। লাভজনক না হলে দিল্লিকে দেয়া ট্রানজিট সুবিধা বন্ধের দাবিও জানান তিনি।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। এক যুগ পর সেনাকুঞ্জের সম্বর্ধনায় খালেদা জিয়া স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। ৭১-এর পাশাপাশি ২৪-এর শহীদদেরও স্মরণ। নতুন সিইসি AMM নাসির উদ্দিন ভোটাধিকার ফেরানোর চ্যালেঞ্জ, সততা নিষ্ঠায় নতুন নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের। প্রশ্নমুক্ত বিচারের জন্য এই ট্রাইব্যুনালে অন্তর্বর্তী অধ্যাদেশের বিরুদ্ধে আপিলের বিধান জানিয়েছেন আইন উপদেষ্টা। ব্রিটেনের ক্যাডম্যানকে চিফ প্রসিকিউটরের স্পেশাল কনসালটেন্ট নিয়োগ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে সকাল ৯টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।